আসসালামু আলাইকুম। পাণ্ডুলিপি ইউটিউব চ্যানেলে আপনারা শুনছেন মোহাম্মদ নাজিমুদ্দিন রচিত থ্রিলার উপন্যাস কেউ কেউ কথা রাখে। আজকে শুরু করব বইটির দ্বিতীয় পর্ব। আজকের পর্ব শুরু করার আগে একটা কথা বলতে চাই, যারা প্রথম পর্ব এখনো দেখেননি তাদেরকে গল্প বোঝার স্বার্থে আগে প্রথম পর্ব দেখার অনুরোধ জানাচ্ছি। তো দেরি না করে শুরু করছি কেউ কেউ কথা রাখে বইটির দ্বিতীয় পর্ব। রামজিয়া গাড়ি চালাচ্ছে আর আমি বসে আছি তার পাশে। রাস্তার লোকজনের তাকানোর ভঙ্গি দেখে বুঝতে পারলাম এ শহরের লোকজন এখনো কোনো মেয়েকে গাড়ি চালাতে দেখলে স্বাভাবিকভাবে নিতে পারে না। অনেকে আবার আমার দিকে এমন দৃষ্টিতে তাকাচ্ছে যেন আমি কোনো পুরুষই না। বেটা মানুষ হয়ে গাড়ি না চালিয়ে হাত পা গুটিয়ে বসে আছি, আর গাড়িটা চালাচ্ছে কিনা এক বেটি। আমি নিশ্চিত করে বলতে পারি তাদের মনে এই কথাগুলি প্রতিধ্বনিত হচ্ছে। ব্যাপারটা বেশ উপভোগ্য আমার কাছে। রামজিয়া কোথায় নিয়ে যাচ্ছে আমাকে জানি না, জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করিনি। আজ এত বছর পর দেখা, একটুখানি সময় কাটাতে পারলে মন্দ কি? গল্পটা কি মিলির খুন নিয়েই? মানে শুধু ওই ঘটনা নিয়েই লিখেছ? রাস্তা থেকে চোখ সরিয়ে চকিতে আমার দিকে তাকালো সে। ঠিক তা নয়। তাহলে তোমার অটোবায়োগ্রাফি? হেসে মাথা দোলালাম। না, তাও নয়। বাট দিস ইজ নট এ ফিকশন, আই গেস। রাস্তায় চোখ রেখেই বলল সে। অবশ্যই ফিকশন। আমি এখন পর্যন্ত নন ফিকশন কিছু লিখিনি, লিখতেও পারি না। একটু থেমে আবার বললাম, এটাকে বলতে পারো সত্যি ঘটনা অবলম্বনে লেখা ফিকশন। পাশ ফিরে আমার দিকে তাকালো সে। তার বাম ভুরুটা একটু উপরে উঠে গেল, সঙ্গে সঙ্গে আবার নজর দিল সামনের রাস্তার দিকে। সবটাই কি সত্যি ঘটনা, নাকি কিছু ফিকশনও রয়েছে? কয়েক মুহূর্ত চুপ মেরে রইলাম। এই প্রশ্নের জবাব দেওয়াটা একটু কঠিনই। যা লিখেছি সবটাই সত্যি, কিন্তু সেগুলোর সবই আমার নিজের চোখের দেখা ঘটনা। আমি যেভাবে দেখেছি, অনুভব করেছি, বুঝেছি, তাই লিখেছি। এর মধ্যে অনেক কিছু আছে যা একান্তই আমার নিজস্ব ভাবনা, অনেক কিছুই আছে আমার নিজস্ব বোধ থেকে উচ্চারিত। আমি ছাড়াও এই গল্পে অনেক চরিত্র আছে, তাদেরকে আমি আমার দৃষ্টিতে চিত্রিত করেছি। তাদের মনোভাবের বিষয়টা সত্যি বলতে আমার নিজেরই। কঠিন প্রশ্ন করে ফেললাম নাকি? রামজিয়ার কথায় একটু চমকে উঠলাম। না, ভাবছি কি বলবো। আসলে আমি সজ্ঞানী ফিকশন কিছু লিখিনি, সত্যি ঘটনাটাই লিখেছি। তবে সেটা আমার চোখ দিয়ে, আমার দৃষ্টিকোণ থেকে। এর সবটা হয়তো সত্যি নয়, কিছু কল্পনাও আছে। বুঝেছি। রাস্তার দিকে চোখ রেখেই বলল সে। আমি জানি না কি বুঝতে পেরেছ। কয়েক মুহূর্ত চুপ থাকলাম আবারও। আমাকে কিভাবে প্রেজেন্ট করেছো? জানতাম এই প্রশ্নটা সে করবেই। আমি কি তোমার এই লেখায় পুরোপুরি ফ্যাকচুয়াল নাকি ফিকশনাল? রাস্তা থেকে চোখ না সরালেও আমি তার মুখের বাঁকা হাসিটা ঠিকই দেখতে পেলাম। যে মানুষটার সাথে সর্বসাকুল্যে মাত্র কয়েক মাসের পরিচয়, হাতে গোনা কয়েকবার দেখা, কথাবার্তা, তারপর দীর্ঘ 2 যুগ কোনো যোগাযোগ না থাকা, তাকে আর যাই হোক বাস্তব বলার কোনো উপায় নেই। সে তো গল্প উপন্যাসের চরিত্রের চেয়েও দূরবর্তী। অবশেষে আস্তে করে দীর্ঘশ্বাস ফেলে বললাম, পড়লেই বুঝতে পারবে। পড়ব তো অবশ্যই, জাস্ট একটু ইচ্ছে করছে। না চাইলে ইনসিস্ট করব না। আনমনে মাথা নেড়ে সায় দিলাম। চকিতে আমার দিকে তাকালো সে, কিন্তু চোখে চোখ পড়ার আগেই রাস্তার দিকে ফিরে গেল। আমি আগে তোমার কোনো লেখা পড়িনি, শুনেছি তুমি ক্রাইম ফিকশন লেখো। এটাও কি সেরকম কিছু? বুঝতে পারছি না। আমার দিকে চোখ গোল গোল করে তাকালো সে। এরকম চাহনি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের বেশি মানায়। তুমি নিজেই বুঝতে পারছো না, তাহলে পাঠকদের কি বুঝাবে? মুচকি হাসলাম। সঙ্গত প্রশ্নই করেছে। আসলে যেরকম ক্রাইম ফিকশন আগে লিখেছি, এটা ঠিক সেরকম নয়। এখানে কোনো টুইস্ট নেই, নাটকীয় উপাদানও নেই, শুধুই ট্র্যাজেডি।
একটু থেমে যোগ করলাম, আর সন্দেহ। কয়েক মুহূর্ত ভেবে বলল, ইনভেস্টিগেশন, আই মিন মিলির কেসটা নিয়ে যে তদন্ত করছিলে, তোমাদের সেই ডিটেল আছে তো এখানে? হ্যাঁ, ছোট্ট করে বললাম। দেন আই উড লাভ টু রিড ইট। মুস্কে হাসলাম আমি। স্টেটসে কিন্তু ক্রিমিনাল লই প্র্যাকটিস করতাম। আমি তার ইন্টারভিউ পড়ে এটা জেনেছি। তা কজন ক্রিমিনালকে বাঁচিয়েছে এ পর্যন্ত? হালকা চালে বললাম। আমার দিকে না তাকিয়েই ভ্রু কুচকে ফেলল সে। হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? ক্রিমিনাল লয়ার ছিলে, নিশ্চয় ক্রিমিনালরাই আসতো তোমার কাছে। কাড়ি কাড়ি টাকা ঢেলে বলতো, ম্যাম সেভ মাই অ্যাস। হিহি করে হেসে উঠল রামজিয়া। তার অট্ট হাসিটাও আগের মতোই আছে। ইয়েস, আই ইউজ টু সেভ লটস অফ অ্যাসেস। মাথা নেড়ে সায় দিলাম আমি। গাড়িটা ধানমন্ডির একটি বাড়ির সামনে থামলে আমি অবাক হয়ে দেখলাম সময় যেন থমকে দাঁড়িয়ে আছে আমার চোখের সামনে। পুলিশের জিপ থেকে নেমে রামজিয়াদের দোতলা বাড়িটার দিকে তাকালাম। অভিজাত পাড়ার অভিজাত একটি বাড়ি, সদ্য স্বাধীন হওয়া দেশ, চারিদিকে হাহাকার। কিন্তু এই বিক্ষুব্ধ সময় আর বঞ্চনা সারা দেশ গ্রাস করলেও এ শহরের কিছু এলাকায় প্রবেশ করতে পারেনি। তারা যেন বানের জলে ডুবে থাকা অঞ্চলের মধ্যে ভাসমান কিছু গেরস্থ বাড়ি, কিংবা চারপাশের পঙ্কিলতা থেকে বিচ্ছিন্ন নিরাপদ কোনো ক্ষেত্র। মিনহাজের বাসা থেকে আমি চলে এসেছিলাম আজিমপুর থানায়। হায়দার ভাই যে কোথায় আছে কে জানে, শুনলাম তখনও থানায় আসেনি। দুপুরে খাওয়ার পর হাতে তেমন কোনো কাজ না থাকায় আমি মিনহাজের দেয়া নম্বরে ডায়াল করি। যাকে খুঁজছিলাম সেই ফোনটা ধরে। তার ছবি দেখে মুগ্ধ ছিলাম, কণ্ঠ শুনে একেবারে কুপকাত হয়ে গেলাম। এমন কণ্ঠের নারীর জন্যই তো যুবকেরা অপেক্ষা করে। তাকে সংক্ষেপে বললাম তার তোলা গায়ে হলুদের ছবিগুলোর মধ্যে একজনের নাম পরিচয় জানতে চাইছি। আমার বর্ণনা শুনে সে চিনতে পারল না, সেটাই স্বাভাবিক। ছবিতে একজন মিলির দিকে তাকিয়েছিল, কে হতে পারে? ছবিটা দেখলে হয়তো চিনতে পারবে। রামজিয়া নামের মেয়েটি যখন বুঝতে পারল আমার এই ক্ষুদ্র প্রয়াসটি তার বান্ধবীর হত্যাকাণ্ডের তদন্তের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তখন প্রত্যাশার চেয়েও বেশি সাড়া দিয়ে তার বাড়িতে চলে আসতে বলল আমাকে। বিকেলে সে ফ্রি আছে, সমস্যা না থাকলে আজই চলে আসতে পারি তার বাসায়। পুলিশের জিপটা ওদের ধানমন্ডির বাড়ির বাইরে রেখেই আমি মেইন দরজা দিয়ে দারোয়ানকে বললাম রামজিয়ার কথা। পুলিশের ইউনিফর্ম দেখে দারোয়ান আমাকে সমীহ করলেও বলা মাত্রই ভেতরে ঢুকতে দিল না। ভেতরে গিয়ে অনুমতি নিয়ে এসে ফিরে এলো, সঙ্গে করে নিয়ে এলো এক কাজের লোককে। ওই কাজের লোকের সাথে আমি চলে গেলাম নিচতলার ড্রয়িং রুমে। তবে সেখানে খুব বেশিক্ষণ বসে থাকতে হলো না আমাকে। বেল বটম ফুল প্যান্ট আর শর্ট কামিজ পরা মোহনী এক তরুণী ড্রয়িং রুমে ঢুকতেই বুঝতে পারলাম এই সেই কিন্নরী কণ্ঠী। সত্যি বলতে এর আগে এমন আপ টু ডেট মেয়ে পথে ঘাটে দেখলেও তাদের সাথে কখনো আমার কথা হয়নি। হ্যাঁ, আপ টু ডেট, তখন স্মার্ট আর আধুনিক মেয়েদেরকে লোকজন এটাই বলতো। একটু আগে কি আপনার সাথে আমার কথা হয়েছিল? আমি টের পেলাম টেলিফোনের চেয়েও বাস্তবে তার কণ্ঠ অনেক বেশি মোহনীয়। জি, আমি ছোট্ট করে বললাম। ফোনে আপনার গলা শুনে মনে হয়েছিল খুব বয়স্ক একজন, বলেই আলতো করে হাসল। এটাকে আমার প্রশংসা হিসেবে দেখা উচিত ছিল, কিন্তু সত্যি বলতে ওই সময় আমি একটু অন্য ভাবনায় ডুবেছিলাম। আমার মনে হচ্ছিল সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি হয়তো ভাবছে টেলিফোনে যার সাথে কথা বলেছে সে আমি নই। আমার পাশের একটা সোফায় বসে পড়ল সে। ধনী আর অভিজাত পরিবারের অন্দরমহলে ঢুকে একটু অস্বস্তিতে পড়ে গেলাম। এরকম অস্বস্তি এখনো আমাকে পেয়ে বসে, বিশেষ করে যার বাসায় যাই সে যদি সহজ ব্যবহার না করে। আমার অভিজ্ঞতা বলে ধনীরা সাধারণত নিজেদের আচার ব্যবহার দ্রুত বদলায় না। হয় এটা করার প্রয়োজনই মনে করে না, কিংবা এই কাজটা করতে চায় না। তাদের অর্থনৈতিক ভিত্তিটা যেমন মজবুত, তেমনি তাদের আলগা ইমেজটিও শক্তপোক্ত থাকে। আর মধ্যবিত্ত অনেক চেষ্টা করে তিলে তিলে তার আলগা ইমেজ গড়ে তুললেও সেটা ডিমের খোসার মতোই ভঙ্গুর। দরকার শুধু একটা চাপের। তবে নিম্নবিত্ত তার শরীরের মতোই নগ্ন, আলগা, ইমেজহীন। অবশেষে ধনাঢ্য পরিবারের মেয়ে রামজিয়াকে দেখে আমার মনে হলো তার কোনো আলগা ইমেজ নেই, মুখোশ নেই। ছবিটা কি নিয়ে এসেছেন?
রামজিয়ার কথায় নড়ে চড়ে বসলাম। আমি এখানে এসেছি ভয়ঙ্কর একটি হত্যা ধর্ষণের তদন্তের কাজে, অথচ মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে রোমান্টিক সব চিন্তা ভাবনা। নিজেকে আমার চাঁদের সামনে বসে থাকা বামন বলে মনে হলো। জি, আবারও একই শব্দ আওড়ালাম। মিলির কাজিনের গায়ে হলুদে যে ছবিগুলো আছে তার বেশিরভাগই আমার নিজের ক্যামেরায় তোলা, সেজন্য আমার খুব কম ছবি আছে, সহজভাবে বলে যেতে লাগলো মেয়েটি। আমার অবশ্য ফটোগ্রাফি করতে ভালো লাগলেও নিজের ছবি তুলতে একদম বিশ্রী লাগে। সমস্ত মুগ্ধতা স্থগিত করে আমি বুক পকেট থেকে ছবিটা বের করে তার দিকে বাড়িয়ে দিলাম। এই যে পেছনের ডান দিকের এই লোকটা। মিলিকে আর চোখে দেখতে থাকা তরুণকে দেখিয়ে বললাম। রামজিয়া স্থির চোখে কয়েক মুহূর্ত ছবিটার দিকে চেয়ে রইল। আস্তে করে নিচের ঠোঁট কামড়ে ধরলেও সঙ্গে সঙ্গে স্বাভাবিক অভিব্যক্তি দেবার চেষ্টা করল সে। আপনার বান্ধবীর মতো মেয়ের দিকে যে কোনো পুরুষই তাকাবে। কিন্তু একটু থেমে আবার বললাম, এই লোক বেশ কয়েকটি ছবিতে এইভাবে চোরা চোখে চেয়ে আছে, ব্যাপারটা সন্দেহজনক বলেই মনে হচ্ছে আমার কাছে। মুখ তুলে তাকালো রামজিয়া। শুধু এ কারণেই ওকে সন্দেহ করছেন, নাকি আর কোনো কারণ আছে? একটু ভেবে বললাম, আমাদের ধারণা খুনি ভিকটিমে পরিচিত। রামজিয়া চেয়ে রইল আমার দিকে। সে আরো কিছু শুনতে চায় নাকি এমনি চেয়ে আছে বুঝতে পারলাম না। তাছাড়া লোকটার চাহনির মধ্যে কিছু একটা আছে, চাহনিটা ঠিক স্বাভাবিক মনে হচ্ছে না। আপনি বলতে চাইছেন চাহনিটা স্বাভাবিক নয়? হুম। আমার কথা শুনে সঙ্গে সঙ্গে ছবির দিকে তাকালো, যেন সে নিজেও চাহনির মধ্যে ওরকম কিছু খুঁজে পেতে চাইছে। সেও একজন নারী, পুরুষের লোলুপ দৃষ্টি ভালো করেই বোঝার কথা, তবে সম্ভবত সে আমার কাছ থেকেই জানতে চাইছে, হয়তো পরিষ্কার হতে চাইছে। এমন সময় চা বিস্কিট নিয়ে এক কাজের লোক চলে এলো। প্লিজ নিন, কথাটা বলে রামজিয়া আবার ছবির দিকে চেয়ে রইল। তারপর নিজের কাপটা তুলে নিয়ে আলতো করে নিঃশব্দে চুমুক দিল তাতে। তার দৃষ্টি আটকে আছে ছবিতে। তাকে চা খেতে দেখে আমার ভালো লাগলো, তাহলে আমি উটকো মেহমান নই। চায়ের কাপ তুলে আমিও চুমুক দিলাম বেশ সাবধানে। ভালো করে জানতাম শব্দ করে চুমুক দেওয়ার অভিজাতরা ছোট লোকই স্বভাবের বলে মনে করে, কিন্তু নিজেকে বিব্রত করে দিয়ে আস্তে করে একটা শব্দ ফেললাম। হয়তো এই প্রথম চায়ে চুমুক দেওয়ার সময় আমি শব্দহীন থাকার চেষ্টা করছি বলে, কিংবা ভেতরে ভেতরে নার্ভাস ছিলাম। কারণ যাই হোক, নিজের কাছে আমার চুমুক দেবার ছোট্ট আর মৃদু শব্দটি খুব জঘন্য লাগলো প্রথমবারের মতো। দ্বিতীয় চুমুক দেবার আর সাহস হলো না আমার। স্থির চোখে চেয়ে রইলাম রামজিয়ার দিকে। খুঁটিয়ে খুঁটিয়ে ছবি দেখে যাচ্ছে সে। আমার চুমুকের শব্দ তার মনোযোগ আকর্ষণ করতে ব্যর্থ হয়েছে বলে এক ধরনের স্বস্তি পেলাম, কিন্তু সেটা মাত্র কয়েক মুহূর্তের জন্য। আমার বাবা বলেন, শব্দ করে চা না খেলে নাকি চায়ের মজাটাই নষ্ট হয়ে যায়। বেশ শান্ত কণ্ঠে ছবির দিকে চেয়ে বলল সে। আমি ঝিম মেরে গেলাম। কথাটা শেষ করে চকিতে আমার দিকে চেয়ে মুচকি হাসি দিয়ে আবার ফিরে গেল ছবিতে। আপনি কিন্তু চা খাচ্ছেন না? এবারও আমার দিকে না তাকিয়েই বলল। না, এই তো খাচ্ছি। এবার আর চুমুক না দিয়ে উপায় রইল না। রামজিয়ার চোখ যেমন ছবিতে নিবদ্ধ, তেমনি আমার চোখও তার উপর নিপতিত। আপনার কথাই ঠিক, ছবি থেকে চোখ তুলে বলল সে। ওর চোখের চাহনি অন্যরকম। আমি আর কিছু বললাম না। আমিও একজন মেয়ে, পুরুষের দৃষ্টিতে কি থাকে ভালো করেই জানি। আনমনেই ঢোক গিলে ফেললাম। কথাটা কি আমাকে উদ্দেশ্য করে? চোরের মন তো পুলিশ পুলিশ, এদিকে আমি আবার স্বয়ং পুলিশ। নিজেকে চোর মনে করতে ভীষণ কষ্ট হচ্ছে। লোকটা কে? আমি কাজে ফিরে যেতে চাইলাম, চোর থেকে পুলিশ হতে চাইলাম আর কি। দীর্ঘশ্বাস ফেলল রামজিয়া। ওর নাম ইমতিয়াজ শফিক। মিলির কি হয়? কেমন জানি আত্মীয় হয়, আমি ঠিক বলতে পারছি না, তবে মিলিদের পরিবারের সাথে ওদের সম্পর্ক বেশ ভালো। কাপ আর ছবি দুটোই নামিয়ে রাখলো সে। অনেকদিন পর গায়ে হলুদে তার সাথে আবার দেখা হয়ে গেল। অনেকদিন পর দেখা হলো মানে? আপনি কি মিলির এই আত্মীয়কে আগে চিনতেন? মোক্ষম প্রশ্নটাই করলাম আমি। নিচের ঠোঁট কামড়ে ধরল সে। মিলি আর আমি একই স্কুল কলেজে আর ইউনিভার্সিটিতে পড়েছি। ওর পরিবারের সবাইকে আমি চিনি, অনেক আত্মীয় স্বজনকেও চিনি। এই ইমতিয়াজ লোকটার সাথে মিলির কি কোনো সম্পর্ক ছিল?
প্রশ্নটা করার পরই বুঝতে পারলাম এতটা সরাসরি না বললেও পারতাম, কিন্তু কিছু করার নেই। বন্দুক থেকে গুলি বের হয়ে গেছে। একটু চুপ মেরে গেল রামজিয়া। আস্তে করে নিচের ঠোঁট কামড়ে ধরলো আবার। অনেক আগের কথা, তেমন কিছু না আসলে, অল্প বয়সে যা হয়। আমি অপেক্ষা করলাম পুরোটা শোনার জন্য। আমরা যখন কলেজে পড়তাম তখন একবার মিলিকে প্রেমপত্র দিয়েছিল ইমতিয়াজ। এ নিয়ে আমরা বান্ধবীরা খুব মজা করেছিলাম। তারপর আর কি, এই তো। আমার মনে হলো রামজিয়া এই বিষয়টা নিয়ে খুব বেশি কথা বলতে চাইছে না। আপনি একটু খুলে বললে আমাদের জন্য সুবিধা হয়। এটা মিলি খুনের তদন্তে সাহায্য করবে। স্থির দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল রামজিয়া। এসব তেমন কোনো ঘটনা নয়, এগুলো প্রায় সব মেয়ের জীবনেই ঘটে। আমি আসলে জানতে চাইছি, প্রেমপত্র দেবার পর কি হলো? গভীর করে দম নিল সে। মিলির মতো মেয়ে ইমতিয়াজের মতো ছেলের সাথে কোনো সম্পর্কে জড়াবে না, এটাই স্বাভাবিক। ওদের মধ্যে অনেক ডিফারেন্স ছিল, কোনো কিছুই ম্যাচ করতো না, করারও কথা নয়। স্ট্যাটাসের কথা বলছেন? আমার কথাটা শুনে মাথা দোলালো আস্তে করে। না, ঠিক তা নয়। আসলে দেখতে শুনতে, আচার ব্যবহার, পড়াশোনা কিংবা পারিবারিক অবস্থা কোনো দিক থেকেই মিলির যোগ্য ছিল না ইমতিয়াজ। ওদের দুই ফ্যামিলিরই সখ্যতার সুযোগ নিয়ে এই কাজটা করেছিল বলে মনে হয়। মাথা নেড়ে সায় দিলাম আমি। তাহলে মিলি তাকে রিফিউজ করে দিয়েছিল? সঙ্গে সঙ্গে করেনি অবশ্য। আমি স্থির চোখে চেয়ে রইলাম। মলিন হাসি দিল সে। একটু নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে আর কি। আমি অবাক হলাম কথাটা শুনে। অবাক হবার কিছু নেই, এরকম কাজ অল্প বয়সী মেয়েরা করেই থাকে। তারপর কি হলো? কি আর হবে, কয়েকদিন পর মিলি জানিয়ে দিল ওর মনোভাব। ইমতিয়াজ এটা কিভাবে নিল? সে তো আমাদের পক্ষে জানা সম্ভব নয়। ধরে নিতে পারি একটু মন খারাপ হয়েছিল, এর বেশি কিছু না। গায়ে হলুদের অনুষ্ঠানে দেখা হবার পর স্বাভাবিক আচরণই করেছে সে। যেচে যেচে আমাদের সাথে কথা বলেছে। আপনাদের সাথে নাকি শুধু মিলির সাথে? গভীর করে নিঃশ্বাস নিয়ে বলল, শুধু মিলির সাথে। আগেও কি এই লোকটা এরকম করত? মানে গায়ে পড়ে মিলির সাথে কথা বলার চেষ্টা করত? মিলি না করে দেওয়ার পর আর ঘুরঘুর করেনি। আসলে মিলির পেছনে কে কে ঘুরঘুর করলো সেটাকে আমরা সিরিয়াসলি নিতাম না। আফটার অল মিলি দেখতে খুব সুন্দর ছিল, অনেকেই তার পেছনে ঘুরঘুর করত। কখনো এর বেশি কিছু করেনি। স্থির চোখে আমার দিকে কয়েক মুহূর্ত চেয়ে রইল রামজিয়া। বাড়াবাড়ি করার কথা বলছেন? মাথা নেড়ে সাই দিলাম আমি। যুদ্ধের পর একবার জোর করে মিলির সাথে কথা বলার চেষ্টা করলেও মিলি পাত্তা দেয়নি। সেও আর এ নিয়ে বাড়াবাড়ি করেনি। আপনি বলতে চাইছেন মিলি ওর সাথে কথা বলেনি? হ্যাঁ। আপনি শিওর? একটু ভেবে বলল, পুরোপুরি শিওর কিভাবে হব? আমার সামনে তো কথা হয়নি। আমার অগোচরে কিছু হয়ে থাকলে মিলি সেটা আমাকে বলতো। একটু থেমে আবার বলল, ও আমার খুব ঘনিষ্ঠ বান্ধবী ছিল, সব কথা আমার সাথে শেয়ার করত। আমি দেখতে পেলাম তার চোখে মুখে বান্ধবী হারানোর দৃশ্যমান শোকের ছায়া নেমে এসেছে। ইমতিয়াজ স্টুডেন্ট পলিটিক্স করত। যুদ্ধের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এলেও আমাদের সাথে কথাবার্তা হয়নি। আমি আর মিলি ওকে দূর থেকে দেখেছি কয়েকবার। ইমতিয়াজ কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো? না, ইন্টারমিডিয়েটের পর সে ড্রপ আউট করে। ক্যাম্পাসে যেত পলিটিক্স করতে বলে। একটু চুপ থেকে আবার প্রশ্ন করলাম তাকে, আচ্ছা, গায়ে হলুদের প্রোগ্রামে মিলির সাথে তার কি ধরনের কথাবার্তা হয়েছে সে সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? একদম ফর্মাল কথাবার্তা, অনেকদিন পর দেখা হলে যা হয়। মিলির বিয়ে হয়েছে এটা সে জানতো। কেমন আছে, কি করে, এই সব। মিলি কোথায় থাকে, ওর স্বামী কি করে, এইসব জানতে চেয়েছিল। আমার সামনে করেনি, তবে কোনো এক ফাঁকে করে থাকতে পারে। আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। মাথা নেড়ে সায় দিলাম আমি। ইমতিয়াজ কিন্তু খুব স্বাভাবিক আচরণ করেছিল, তার মধ্যে আমি কোনো অস্বাভাবিক কিছু দেখিনি। তবে তবে কি?
এখন ছবিতে আর চাহনি দেখে মনে হচ্ছে না তার আচরণ পুরোপুরি স্বাভাবিক ছিল। বেশিরভাগ ছবি তো আপনি তুলেছেন, ছবি তোলার সময় এটা খেয়াল করেননি? মাথা দোলালো রামজিয়া। ও ছিল ফ্রেমের একেবারে কোনায়। গ্রুপ ছবি তোলার সময় ফোকাস থাকে মাঝখানে। ডানে বামে হয়তো খেয়াল রাখবেন, কিন্তু সেটা ফ্রেমের কারণে কে কোথায় চেয়ে আছে, কিভাবে তাকাচ্ছে, সেটা খেয়াল করা তখন অসম্ভব। তা ঠিক। আপনারা কি ইমতিয়াজকেই প্রাইম সাসপেক্ট মনে করছেন? তার এ প্রশ্নে আমি একটু বুঝে শুনে জবাব দিলাম। সত্যি বলতে কি, ইমতিয়াজ তখনও কোনো সন্দেহভাজন নয়, মাত্র কয়েক ঘন্টা আগে এটা আমার নজরে এসেছে। তাকে সাসপেক্ট হিসেবে গণ্য করতে গেলে আরও অনেক কিছু লাগবে। সবচাইতে বড় কথা, হায়দার ভাইয়ের কাছে এটা গ্রহণযোগ্য হতে হবে, নইলে কথাটা তোলা মাত্রই তিনি খারিজ করে দিতে পারেন। ছবিতে এক যুবক হাঁ করে মেয়ে মানুষ দেখছে, এটা কোনো ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে না। খুন খারাপি আর ধর্ষণের মতো ঘটনার আসামি হিসেবে তাকে সন্দেহ করার কোনো উপায় নেই। আমি যেটা করছি তার সবটাই আমার নিজস্ব মূল্যায়ন, অনুভূতির ব্যাপার। আমার কিন্তু মনে হচ্ছে ওই জঘন্য কাজটা করেছে, রামজিয়া জোর দিয়ে বলল। ওর চোখ দুটো আসলেই কেমন জানি। আপনি বোধহয় ঠিকই ধরতে পেরেছেন। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। আলতো করে মাথা নেড়ে সায় দিল রামজিয়া। এই লোকটা কোথায় থাকে বলতে পারেন? আমাকে হতাশ করে দিয়ে মাথা দোলালো সে। আমি ওর সম্পর্কে একদমই কিছু জানি না। কোথায় থাকে, কি করে, নো আইডিয়া। তবে পারভেজ নামে মিলির এক কাজিন আছে। ও আবার বিয়ে করেছে আমাদেরই আরেক বান্ধবী পারুলকে। পারভেজের সাথে ইমতিয়াজের কথা বলতে দেখেছি গায়ে হলুদের প্রোগ্রামে। সম্ভবত পারভেজ জানে ইমতিয়াজের ঠিকানা। উঠে দাঁড়ালো সে। ওয়েট এ মিনিট, আমি আসছি বলেই পাশের ঘরে চলে গেল। আমি ড্রয়িং রুমের চারপাশটা দেখতে লাগলাম। এরা শুধু ধনীই নয়, বেশ শিক্ষিতও বটে। দেয়ালে কিছু পেইন্টিং টাঙানো আছে। টিভি সেটের পাশে একটা লং প্লেয়ারও তখনকার দিনে যা খুব কম বাড়িতেই ছিল। প্লেয়ারটার পাশে এক গাদা লং প্লে ডিস্ক। এটাকে সবাই এলপি নামে ডাকত। সবার উপরে থাকা লং প্লেটা চিনতে পারলাম গায়কের ছবি দেখে, ক্লিফ রিচার্ড। ভদ্রলোককে চেনার কারণ, যুদ্ধের পর এদেশে এসেছিলেন তিনি। টিভিতে তার গাওয়া কনগ্র্যাচুলেশনস গানটা আমি দেখেছি। দীর্ঘদিন এই গানটা প্রচার করত বিটিভি। আমার মতো ইংরেজি গান না শোনাদেরও মুখস্থ হয়ে গিয়েছিল ভদ্রলোকের চেহারা। আমি রুমের বাম দিকে তাকালাম। বড় বড় জানালা দিয়ে বাইরে ছোট্ট একটা বাগান দেখা যাচ্ছে। ঘরের বড় জানালার পাশে একটা রকিং চেয়ার। কেউ হয়তো আয়েশ করে চায়ে চুমুক দিতে দিতে এই চেয়ারে বসে বই পড়ে, গান শোনে আর বাগানের হরেক রকম ফুল দেখে। একেবারে সিনেমায় দেখা বড়লোকদের মতোই। তবে ঘরে বিশাল একটি বুকশেল্ফই আমার মনোযোগ বেশি আকর্ষণ করলো। এইরকম বুকশেল্ফের স্বপ্নই আমি দেখতাম। ব্যাচেলরের জীবন যেমন এলোমেলো হয়, তেমনি তার বইগুলোও ছড়িয়ে ছিটিয়ে থাকে ঘরে। আমিও এর ব্যতিক্রম ছিলাম না, তবে অন্যদের তুলনায় সামান্য একটু গুছিয়ে রাখতাম। যাই হোক, বুকশেল্ফে থাকা বইগুলো বলে দিচ্ছিল এ বাড়িতে কমপক্ষে একজন পড়ুয়া আছে। সে কে হতে পারে? এই মেয়েটা সম্ভবত। আমি বইগুলো দেখে গেলাম এক এক করে। আমি যে এত বই পড়ি, তারপরও অবাক হয়ে আবিষ্কার করলাম সেলফের একটা বইও আমার পড়া নেই। কালেকশনে থাকার তো প্রশ্নই ওঠে না। বইগুলো সব ইংরেজি ভাষায়। ঢাকায় আসার পর পুরনো ইংরেজি বইয়ের কিছু দোকান দেখে ঢু মেরেছিলাম। সেই সময় ঢাকায় খুব বেশি ইংরেজি বই পাওয়া যেত না, আর পাওয়া গেলেও দাম পড়তো খুব বেশি। তবে স্টেডিয়ামের একটা দোকানে পুরনো বই বিক্রি করা হতো। ওখান থেকে কম দামে দুটো ইংরেজি নোভেল কিনে পড়ার চেষ্টা করেছিলাম। বারবার ডিকশনারি দেখে বই পড়া যে কি যন্ত্রণাদায়ক, সেটা হাড়ে হাড়ে টের পেয়েছিলাম আমি। 3 দিনে 20 পৃষ্ঠা পড়ে ক্ষান্ত দিয়েছিলাম অবশেষে। বুকশেলফে একমাত্র বাঙালি লেখক নীরজ চন্দ্র চৌধুরী, কিন্তু তার বইটা যথারীতি ইংরেজিতে লেখা, অ্যান অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান। এই বাদামি সাহেবের দুটো বাংলা বই আমি পড়েছি, কোনো ইংরেজি বই পড়া হয়নি। আনমনেই অটোবায়োগ্রাফি বইটা হাতে তুলে পাতা উল্টাতে শুরু করলাম। আব্বা দেশের বাইরে গেলেই আমার জন্য বই নিয়ে আসেন। ঘরে ঢুকেই রামজিয়া বলে উঠল। আমি একটু ভ্যাবাচেকা খেয়েই বইটা জায়গা মতো রেখে দিলাম। মনে হচ্ছে খুব বই পড়েন? না, মানে একটু আধটু।
আমি যে ইংরেজি বই পড়ি না, পড়তে গিয়ে ঘেমে উঠি, সেটা তাকে আর বললাম না। নীরজ চৌধুরীর লেখা ভালো, তবে ভাষা খুবই কঠিন, একেবারে রয়্যাল ইংলিশে লেখেন। আমি অবশ্য ওনার দুটো বাংলা বই পড়েছি, বললাম তাকে। উনি বাংলা বইও লেখেন নাকি? অবাকই হলো। আব্বু বলেন উনি নাকি কিছুটা বাঙালি বিদ্বেষী। আমার তো ধারণা ছিল উনি বাংলায় লেখেন না। ওনার একটা বইয়ের নাম আত্মঘাতী বাঙালি, সেজন্য হয়তো মনে করা হয় উনি বাঙালি বিদ্বেষী। বিদ্বেষী না হলে কেউ পুরো জাতিকে আত্মঘাতী বলতে পারে বলেন? আমি সৌজন্যমূলক হাসি দিলাম। তবে ওনার বাঙালির জীবনে রমণী বইটা বেশ ভালো, আমার খুব ভালো লেগেছে। তাই? হুম। একটু থেমে আবার বললাম, এই বই কে পড়ে, আপনি? আমি আর আমার আব্বা, ছোট্ট করে জবাব দিল সে। তারপর কিছু একটা মনে পড়তেই বলে উঠল, আপনার ভাগ্য ভালো, পারভেজকে ফোনে পেয়েছি। আমি কৃত্রিম হাসি দিলাম। দুদিন ধরে ওর চোখ উঠেছে, তাই অফিসে যায়নি, বাসায় আছে। এই চোখ ওঠা রোগটি তখন বেশ পরিচিত ছিল। যুদ্ধের সময় লক্ষ লক্ষ শরণার্থী কলকাতায় আশ্রয় নিলে রোগটা এই দেশ থেকে সেখানেও চলে যায়। ওরা এটাকে জয় বাংলা রোগ বলে ডাকত। আবার নিজের জায়গায় বসে পড়ল সে। এই নিন ইমতিয়াজের ঠিকানা। বাড়িয়ে দেয়া এক টুকরো কাগজটি হাতে নিলাম। পারভেজ আমাকে জিজ্ঞাসা করেছিল ইমতিয়াজের ঠিকানা চাচ্ছি কেন। আমি বলেছি একটা দরকার আছে। ওকে এসব বলা ঠিক হতো না, তাই না? জি, না বলে ভালোই করেছেন। কাগজে চোখ বোলালাম কাঁঠাল বাগানের বড় মসজিদের পাশে। পারভেজ বলেছে ওখানে গিয়ে ইমতিয়াজের নাম বললেই লোকজন ওর বাড়িটা দেখিয়ে দেবে, রামজিয়া বলল। থ্যাংক ইউ। কথাটা বলার পরপরই আমার মনে হলো অযথাই বোকার মতো ইংরেজি বললাম কেন। ধনির বাড়িতে এসে তাদের অনুকরণে কথা বলে নিজের কাছেই কেমন ছোট হয়ে গেলাম। আস্তে করে উঠে দাঁড়ালাম। রামজিয়াও আমার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। আমার ফোন নাম্বারটা তো আপনার কাছে আছেই, মিলির কেসটার আপডেট আমাকে জানাবেন। জি অবশ্যই। হঠাৎ করেই মনে হলো রামজিয়ার মুখটা কেমন জানি চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। রোমান হলিডে। কয়েক বছর আগে মধুমিতায় গিয়ে এই সিনেমাটা দেখে রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। কিছু বললেন? তার কথায় সম্বিত ফিরে পেলাম। না। বাড়ি থেকে বের হয়ে আসার সময় আমার শুধু এটাই মনে হলো খুন খারাপি তদন্ত করাটা সবসময় নিরস আর বিরক্তিকর হয় না। আমি জানি সময় কখনো এক মুহূর্তের জন্য থেমে থাকে না, কিন্তু কখনো কখনো কিছু কিছু দৃশ্য দেখলে মনে হয় সময় বুঝি থমকে আছে। রামজিয়াদের বাড়িতে ঢুকেই আমি এটা বুঝতে পারলাম। 2 যুগ আগে বাড়িটা যেমন ছিল তেমনই আছে, খুব একটা বদলায়নি। বদলে গেছে কেবল আশপাশের পরিবেশ। ধানমন্ডিতে আর একতলা দোতলা বাড়ি বলে কিছু চোখে পড়ে না, তবে অল্প কিছু বাড়ির মতো এই বাড়িটা এখনো আগের আভিজাত্য নিয়ে টিকে আছে। সত্যি কথা হলো আমি এই শহরে থাকলেও ঠিক 2 যুগ পরে এখানে এলাম। আশ্চর্য হলেও সত্যি, এই দীর্ঘ সময়ে কোনো দরকার অদরকারেও এই বাড়ির সামনে দিয়েও যাতায়াত করা হয়নি। প্রথমবার এই বাড়িতে ঢুকে যে ড্রয়িং রুমে বসেছিলাম সেটা যেন ফ্রেমে বাঁধাই করা ছবির মতোই থমকে আছে। আমি অনেক কষ্টেও মনে করতে পারলাম না 24 বছর আগে যা দেখেছিলাম তার সাথে বর্তমান সময়ে কি পার্থক্য তৈরি করেছে। সেই পুরনো বুকশেলফ, পেইন্টিং, সোফা, এমনকি লং প্লেয়ারটা পর্যন্ত ঠিক যে জায়গায় ছিল সেখানেই দাঁড়িয়ে আছে এখনো। সম্ভবত বুকশেলফে নতুন কিছু বই ঠাঁই করে নিয়েছে, তবে লং প্লেয়ারটা নিশ্চয়ই অ্যান্টিক হিসেবে বেঁচে পড়তে আছে। মনে হয় না ওটা আর কাজ করে। তুমি একটু বসো, আমি বুয়াকে বলি চা দিতে, হেসে বলল সে। এই ফাঁকে একটু ফ্রেশ হয়ে আসি। আমি কেবল আশ্বস্ত করার হাসি দিতে পারলাম। সোফায় বসে বুঝতে পারলাম একটা জিনিস নেই, টিভি। হ্যাঁ, আগে যেখানে টিভিটা ছিল সেখানে এখন 3 ফুট উঁচু পোড়ামাটির একটি ফুলদানি রাখা। ফুলদানি থেকে একটু উপরে চোখ যেতেই থমকে গেলাম আমি। দেয়ালে একটি সাদা কালো ছবির ফ্রেম। দুজন প্রাণের সখী, একজন বহুকাল আগেই পাশবিকতার শিকার হয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আমার মনে পড়ে গেল
এটাই মিলির তোলা শেষ ছবিগুলোর একটি। মিলির কাজল মাখা চোখ আমার স্মৃতিতে ফিরিয়ে আনলো ভয়ঙ্কর ওই দৃশ্যটি। এক তরুণী উদাস হয়ে তাকিয়ে আছে শূন্যে, নিজের নগ্ন শরীরকে অবজ্ঞা করে। সেই চোখে তখনও অশ্রু থমকে ছিল। চট করে ছবি থেকে চোখ সরিয়ে নিলাম আমি। বড় জানালার পাশে রকিং চেয়ারটা খুঁজে বেড়ালাম, ওটাও নেই। আসলে সময় সবকিছু বদলে দেয়, কোনো কিছুই আগের মতো থাকে না। যত সযত্নেই পুরনো জিনিসগুলো আগলে রাখা হোক না কেন, সময়ের আঘাত ঠিকই চোখে পড়বে। আস্তে আস্তে পরিবর্তনগুলো ধরা পড়তে শুরু করলো আমার চোখে। বাম দিকের বড় বড় জানালাগুলোর রং আগের মতো থাকলেও বাইরের বাগান বলতে এখন আর কিছু নেই। সেখানে দেখতে পেলাম নগ্ন মাটি, যেন ক্ষেতের জমি লাঙল দিয়ে চষে ফেলা হয়েছে। ওখানে কি আবারও বাগান করা হবে? দেশে ফিরে এসে দেখি বাগানটা নেই। ঘরে ঢুকে বলল রামজিয়া। এখন তার পরনে ঢিলে ঢালা লং গাউন, ঝোপঝাড়ে ভরে গেছে। আমি ওগুলো সাফ করিয়েছি, আবার বাগান করব। তুমি যখন দেশে ছিলে না, তখন কি তোমাদের বাসায় কেউ থাকতো না? জিজ্ঞেস করলাম। আমি চলে যাবার 5 বছর পর আম্মু চলে এলো। ক্যান্সার ধরা পড়েছিল, আমেরিকায় রেখে ট্রিটমেন্ট করিয়েছিলাম, কিন্তু সার্ভাইভ করতে পারেনি। এরপর আব্বু আর ছোট ভাই আশফাক এখানে থেকেছে কয়েক বছর। কয়েক বছর পর ও কানাডায় চলে গেলে আব্বু চলে গেল ওর ওখানে। বাড়িটা খালিই পড়েছিল, একজন কেয়ারটেকার রেখেছিলাম। পরে আব্বু চলে এলো আবার। মারা যাবার আগ পর্যন্ত একাই থাকতো এখানে। উনি কবে মারা গেছেন? 3 বছর আগে। মাথার চুলগুলো রিবন দিয়ে পেঁচিয়ে নিল সে। আগের মতো লম্বা চুল রাখে না, বড় জোর কাঁধ অবধি। আব্বুর কারণে বাড়িটা আগের মতো আছে। আব্বু কোনো কিছু সহজে বদলাতে চাইতো না। ডেভেলপারদের অফার ফিরিয়ে দিতেন সব সময়। খুবই ট্র্যাডিশনালিস্ট ছিল। তোমার ভাই দেশে আসে না? না। তুমি চা খাওনি এখনো? ঠান্ডা হয়ে গেছে তো। আমি চেয়ে দেখলাম সোফার টেবিলে 1 কাপ চা রাখা। এটা আবার কখন দিয়ে গেল? ইয়ে, মানে খেয়াল করিনি। চাটা বোধহয় ঠান্ডা হয়ে গেছে। আরেক কাপ দিতে বলি? আরে না, লাগবে না বলেই আমি কাপটা তুলে নিলাম হাতে। এই এলাকায় মনে হয় তোমাদের বাড়িটাই আগের মতো আছে। হুম, তবে ডেভেলপাররা খুব জানাচ্ছে। ওরা এমনকি কানাডায় আশফাকের সাথেও কন্ট্যাক্ট করেছে। এ নিয়ে আমার সাথে ওর মনোমালিন্য হচ্ছে। আমি চাই বাড়িটা যেমন আছে তেমনই থাকুক, অন্তত যতদিন বেঁচে আছি। তার শেষ কথাটা দীর্ঘশ্বাসের মতো শোনালো। ধানমন্ডির মতো জায়গায় এরকম একটা বাড়ির দিকে ডেভেলপারদের সেন দৃষ্টি পড়বে, সেটাই স্বাভাবিক। এদের কর্মকাণ্ড সম্পর্কে আমিও বেশ ওয়াকিবহাল। 2 বছর আগে এদের জমি দখলের ঘৃণ্য কাজ কারবার নিয়ে একটি ক্রাইম ফিকশন লিখেছিলাম। তখন গ্রাউন্ড ওয়ার্ক করতে গিয়ে অনেক সত্যি আবিষ্কার করেছি। অবশেষে ঠান্ডা চায়ে চুমুক দিয়ে বললাম, তুমি তাহলে দেশেই থেকে যাচ্ছ? হুম। এখানেই, মানে এই বাড়িতেই? আশ্চর্য, এই বাড়ি ছাড়া আর কোথায় থাকবো? কেন, তোমার হাজবেন্ডের বাড়ি নেই ঢাকায়? শ্বশুর বাড়ি? তা আছে, কিন্তু ওখানে আমার পক্ষে থাকা সম্ভব নয়। হাসিটা আস্তে করে মিইয়ে গেল যেন। আমি কিছু বললাম না। এই 2 যুগ পর দেখা হতেই অনেক বেশি ব্যক্তিগত প্রশ্ন করে ফেলেছি। অযাচিতভাবে নাক গলিয়ে ফেলেছি তার একান্ত ব্যক্তিগত ব্যাপারগুলোতে। অনেক আগেই ওর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। খুব স্বাভাবিক কণ্ঠে রামজিয়া বলল। কপালের সামনে চলে আসা একগোছা চুল সরিয়ে দিল। ইট ডিডেন্ট ওয়ার্ক অ্যাকচুয়ালি। তোমার ছেলে মেয়ে? প্রশ্নটা না করে পারলাম না। একটাই মেয়ে। লাস্ট ইয়ার কানাডার এক ছেলেকে বিয়ে করেছে। ওরা দুজন ওখানেই সেটেলড। তো আমি এখন আর কি করব? আই হেট লোনলিনেস। কিন্তু এখানেও তো তুমি একা, ফ্যামিলির কেউ নেই। এখানে আমি যতটা লোনলি ফিল করব, ওখানে তার চেয়ে অনেক বেশি ফিল করতাম। তাছাড়া বিদেশে সেটেল করার কোনো ইচ্ছে আমার ছিল না। এটা ঘটনাচক্রে হয়ে গেছে। ঘটনাচক্রে? খুব জানতে ইচ্ছে করলো সেটা কি, কিন্তু বলতে পারলাম না। আচ্ছা, ইমতিয়াজের কোনো খবর জানো? সে কোথায়, কি করে? আমি কয়েক মুহূর্ত চেয়ে রইলাম তার দিকে। ইমতিয়াজ? সিগারেটে জোরে টান দিয়ে ধোঁয়া ছাড়ার পর পর দাঁতে পিষে বললেন এস এম হায়দার। নাক দিয়ে যেন ধোঁয়া নয়, বের হচ্ছে উত্তপ্ত ক্রোধ।
চোখের সামনে ধরে রেখেছেন একটি সাদা কালো ছবি। আমি রামজিয়ার বাসা থেকে সোজা থানায় ফিরে এসে দেখি হায়দার ভাই অস্থির হয়ে পায়চারি করছেন। আমাকে দেখেই তিনি প্রশ্নবাণে জর্জরিত করতে শুরু করবেন, অমনি তাকে একগাদা নতুন তথ্য দিয়ে বোবা করে দেই ক্ষণিকের জন্য। মিলির স্বামী মিনহাজের সাথে আমার কথোপকথন, ছবিতে ইমতিয়াজের অমন চাহনি, রামজিয়ার কাছ থেকে ইমতিয়াজ সম্পর্কে যতটুকু জেনেছি সব বলার পর আমার হাত থেকে ছবিটা নিয়ে তিনি রাগে ফুঁসতে থাকেন। ছবির এই চাহনি দেখে অবশ্য নিশ্চিত করে কিছু বলা যায় না, তবে খতিয়ে দেখতে হবে, আমি বললাম। খুনি হিসেবে এই লোকের সম্ভাবনা আছে, আপনি কি বলেন? তা তো আছেই, কেউই সন্দেহের বাইরে নয়, সবাইকেই বাজিয়ে দেখতে হবে। তার দৃষ্টি ছবিতে নিবদ্ধ। আপনি এত দেরি করলেন কেন? কোথায় গিয়েছিলেন? মুখ তুলে তাকালেন হায়দার ভাই, ছবিটা ডেস্কের উপর রেখে বললেন, আর বলো না, একটা মামলায় কোর্টে গেছিলাম। শালার ম্যাজিস্ট্রেটের আসার কোনো নামগন্ধ নাই। আসার কথা 10টার দিকে, হারামজাদা নবাব সলিমুল্লাহ এসেছেন 12:30টায়। রাগে ক্ষোভে মুখ বিকৃত করে ফেললেন তিনি। নবাব সাহেব একটা মামলা শেষ করেই চলে গেল লাঞ্চে, ফিরে এলো 2টার পর। আমি খালাস পেলাম 3টায়। সারাটা দিনই গেল কোর্টের বারান্দায়। পুলিশের চাকরি অল্পদিন ধরে করলেও ততদিনে অনেক কলিগকে এরকম অভিজ্ঞতা অর্জন করতে দেখেছি। দ্রুতই বুঝতে পেরেছি কোনো মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে কোর্টে হাজিরা দেওয়ার মতো বিড়ম্বনা আর নেই। মনে হয় দেশটা এদের জন্য স্বাধীন হয়েছে, ক্ষোভের সাথে বললেন হায়দার ভাই। কোনো কিছু যদি ঠিকমতো চলতো, সবখানেই একই অবস্থা। পাবলিক তো এখনই বলা শুরু করে দিয়েছে পাকিস্তান আমলেই ভালো ছিল। আমি চুপ করে থাকার সিদ্ধান্ত নিলাম। অন্য কোনো সময় হলে হায়দার ভাইয়ের সাথে একজোট তর্কাতর্কি করতাম, যেমনটা সব সময় করি। উনি আওয়ামী লীগের কড়া সমালোচক, আর আমি কট্টর সমর্থক। স্বাধীনতার পর থেকেই ওনার স্বপ্নভঙ্গ হতে শুরু করেছে। সরকারি দলটির অনেক কর্মকাণ্ড আর নীতি তার পছন্দ নয়। আমি এর বিপরীত। তখনও আশায় ছিলাম অচিরেই সব ঠিক হয়ে যাবে, বঙ্গবন্ধু ঠিকই সব গুছিয়ে নিতে পারবেন, তার স্বপ্নের সোনার বাংলা হবেই হবে। এই একটা বিষয় আছে যা আমাদের সম্পর্ককে পুরোপুরি মিষ্টি হতে দেয়নি, কিছুটা টক ঝাল করে রেখেছে। এতে অবশ্য আমাদের আন্তরিকতায় সম্পর্কে কোনো চিড় ধরেনি, বরং আমার মনে হয় এর ফলে আমাদের ঘনিষ্ঠতা আরও বেড়ে গেছে। দুজনেই দুজনের মনের কথা খোলাখুলিভাবে বলতে পারি, রাগ ক্ষোভ হতাশা প্রকাশ করতে পারি। আমার ধারণা সম্পর্ক বেশি মিষ্টি হলে ডায়াবেটিসের মতো ভয়ঙ্কর কিছু ঢুকে পড়ে। ঝাঁজের সাথে বললেন, আবেগ মার্কা কথাবার্তা শুধু বলেই যাচ্ছেন। ওনার চারপাশে নাকি সব চোর, চাটার দল নাকি সব চেটেপুটে খাচ্ছে। তা আপনি কি করছেন? আপনি তো সৈয়দ মোহাম্মদ হায়দার নন, কোনো ঠোঁটা জগন্নাথ নন। আপনি হলেন জাতির পিতা, দেশটার মালিক। সমস্ত ক্ষমতা আপনার হাতে। চোর বাটপারগুলোর পাছায় লাথি মেরে বঙ্গোপসাগরে ফেলে দিচ্ছেন না কেন? চাটার দলের জিভা কেটে কুকুর দিয়ে খাইয়ে দেন। আপনার আশেপাশেই তো ওরা ঘোরাঘুরি করে, ওদেরকে আপনি ভালো করেই চেনেন। আপনি মামা না হয়ে, বাবা না হয়ে, মুজিব ভাই না হয়ে, দলের নেতা না হয়ে আমাদের শেখ সাহেব হয়ে যান না আবার। আমার চুপ মেরে থাকাটা যেন হায়দার ভাইকে আরো খেপিয়ে তুলল। এখন মুখে কুলু পেটে বসে আছে কেন? সোপাবাজি করো, তোমার নেতাকে ডিফেন্ড করো, কিছু যুক্তি দাও। আমি যাই বলবো সেটাই আপনার কাছে কুযুক্তি মনে হবে, তাই কিছু বলছি না, মুচকি হেসে বললাম। বাহ, দারুণ পরিবর্তন হয়েছে তো তোমার, নাটকীয় ভঙ্গিতে বললেন তিনি। কয়েকদিন আগেও তো খুব সোপাবাজি করতে, আজ দেখি অন্য সুর। তলে তলে আবার ওই বালের জাসদের নাম লিখিয়েছ নাকি? আমি হেসে ফেললাম। আমি জাসদে যোগ দেব? কি বলেন? তাহলে হঠাৎই পরিবর্তন, ঘটনা কি? আশ্চর্য, ঘটনা আবার কি? ওই লোকটার ঠিকানা জোগাড় করেছি, চলেন তার খবর লাগাই। সবসময় রাজনীতি নিয়ে তর্ক করতে ভালো লাগে না। আরে ব্রাদার, সাধে কি করি, আমাদের সবকিছু জড়িয়ে আছে এই রাজনীতির সাথে, সবকিছু। মুস্কি হাসলাম আমি। বুঝতে পারছি, আমাদের এই কেসেও রাজনীতি আছে। আমার টিটকারি সুলভ কথাটা আমলে নিলেন না হায়দার ভাই, একটা দীর্ঘশ্বাস ফেললেন শুধু। না থাকলেই ভালো। তারপর একটু চুপ থেকে আবার বললেন, রাজনীতি ঠিক না হলে কোনো কিছুই ঠিক মতো চলবে না, এমনকি আমাদের এই যে তদন্ত, এটাও ঠিক মতো করতে পারবো না। ওই মুহূর্তে কথাটার গুরুত্ব আমি পুরোপুরি বুঝতে না পারলেও মাথা নেড়ে সায় দিয়েছিলাম, যেন সবটাই আমার কাছে পরিষ্কার।
সবই বুঝি বড় ভাই, বলেছিলাম তাকে। কিন্তু এখানে বসে কারো 14 গোষ্ঠী উদ্ধার করলে কি রাজনীতি ঠিক করতে পারবেন? হায়দার ভাইয়ের ক্ষুব্ধ চোখে হঠাৎ করেই এক বিষণ্ণ হতাশা নেমে এলো, আর সেই বিষণ্ণ চোখ জোড়া সরাসরি আমার দিকেই নিক্ষিপ্ত। কি করব বলো? এখন তো যুদ্ধ চলছে না, গুলি করে শেষ করে দেবো সবটাকে? দীর্ঘশ্বাস ফেলে বুকের ভেতর জমে থাকা ক্ষোভ নির্গত করে বললেন, এসব বলি কেন জানো? আমি ভেতরে ভেতরে লজ্জায় কুঁকড়ে গেলাম। আমার এভাবে কথা বলা ঠিক হয়নি। অনেক ক্ষোভ, সারাক্ষণ দাও দাও করে আগুন জ্বলে। তুমি বুঝবে না ব্রাদার, এসব বলে আগুনের তেজ কমায়। হায়দার ভাই জীবন বাজি রেখে মা বাবা ভাই বোন এমনকি নতুন বউকে ফেলে যুদ্ধে চলে গিয়েছিলেন। তিনি চেয়েছিলেন এমন একটি সমাজ যেখানে একটু আধটু অভাব থাকলেও অন্যায় যেন না থাকে। সেটা যখন পাননি, তখন তার হতাশা আন্দাজ করা আমার মতো একজনের পক্ষে কঠিন, সত্যি কঠিন। আমি, যে কিনা যথেষ্ট উপযুক্ত বয়স থাকা সত্ত্বেও যুদ্ধে যাবার সাহস দেখাতে পারিনি, ভীরু কাপুরুষের মতো পালিয়ে বেরিয়েছি নিজের জীবন নিয়ে। বেঁচে থাকাটাই বেশি গুরুত্ব পেয়েছে আমার কাছে। এই যে যুদ্ধে না যাওয়া, এটা আমার আজন্ম আক্ষেপ হয়ে আছে। যদিও হায়দার ভাই কখনো চূড়ান্ত রাগের সময়ও বলতেন না, তুমি কিভাবে বুঝবে, তুমি তো যুদ্ধ করনি। তিনি জানতেন যুদ্ধে না যাবার অপরাধবোধ আমার ভেতরে রয়েছে। এটা বলে আমাকে কখনো লজ্জা দিতে চাইতেন না। কিন্তু উনি না বললেও আমি ঠিকই কথাটা শুনতে পেতাম, যেন মগজের ভেতরে কেউ চিৎকার করে বলে উঠত, আমাকে যার পর নাই বিব্রত করে তুলত। চলো, ওই শালার ইমতিয়াজের পাত্তা লাগাই। হায়দার ভাইয়ের কথায় মুখ তুলে তাকালাম। উনি ডেস্ক থেকে উঠে দাঁড়ালেন। আমি হায়দার ভাইয়ের পেছন পেছন থানা থেকে বের হয়ে গেলাম। যে জিপটাই করে রামজিয়াদের বাড়িতে গিয়েছিলাম, ওটা নিয়েই চলে গেলাম ইমতিয়াজের খোঁজ করতে। তখন ওসব এলাকা খুব নিরিবিলি ছিল, অনেকটা মফস্বলের মতো। পথে ঘাটে যানজট বলতে কিছুই ছিল না। আজিমপুর থেকে কাঁঠাল বাগানে চলে গেলাম কয়েক মিনিটের মধ্যেই। পথে আমাদের মধ্যে তেমন কোনো কথা হলো না। হায়দার ভাই চুপচাপ সিগারেট টেনে গেলেন। আমি অবশ্য সিগারেট ধরালাম না, ইচ্ছে করছিল না। কখন যে কাঁঠাল বাগানের বড় মসজিদের সামনে চলে এলাম টেরই পাইনি। হায়দার ভাই একটা চুল কাটার সেলুনের সামনে গাড়ি থামিয়ে বয়স্ক নাপিতকে ইমতিয়াজের কথা জিজ্ঞেস করতেই লোকটা হাত তুলে দেখিয়ে দিল একটু দূরেই ইলেকট্রিক পোস্টের পাশে রংচটা দেয়ালের একতলা বাড়িটা। পুলিশের গাড়ি দেখে রাস্তায় দাঁড়িয়ে থাকা অনেকেই সটকে পড়ল। কেউ কেউ উৎসুক হয়ে ঘাড় উঁচু করে দেখতে লাগলো ঘটনাটা কি। ইমতিয়াজের বাড়িতে ঢোকার জন্য কোনো দরজা নেই। তখনকার দিনে অনেক বাড়ি এমন ছিল। বাড়ির দিকে তাকালাম, খুবই মলিন আর পুরনো। ভেতরে ঢোকার পর কাঁচামাটির একটি আঙিনা, তারপর 2-3টে ঘর। চারদিকে পাকা দেওয়াল হলেও ছাদ টিনের। পুলিশের পোশাকে দুজন লোককে ঢুকতে দেখে বয়স্ক এক মহিলা ঘর থেকে বের হয়ে এলেন। তার চোখে মুখে আতঙ্ক। এটা কি ইমতিয়াজদের বাসা? হায়দার ভাই বেশ রাশভারী কণ্ঠে জিজ্ঞাসা করলেন। মাথা নেড়ে সায় দিলেন মহিলা। আপনি কে? ওর মা। ইমতিয়াজ বাড়িতে আছে? না। কখন আসবে? মহিলা ঠক গিলেন, ও তো কাইল রাইতে বাড়িতে আসে নাই। হায়দার ভাই ভ্রু কুচকে চেয়ে রইলেন কয়েক মুহূর্ত। আসে নাই মানে? মহিলা একটু কাঁচো মাচু খেলেন। মাঝে মধ্যে রাতে বাড়িতে আসে না। কথাটা বলেই মাথা নিচু করে ফেললেন ইমতিয়াজের মা। রাতে বাসায় না এসে কোথায় থাকে জানেন? মাথা দুলালেন বৃদ্ধা। হায়দার ভাই বাড়ির চারপাশটা দেখে নিলেন। ইমতিয়াজের বাবা আছেন? অফিসে গেছেন। উনি কি করেন? ঢাকা ভার্সিটির রেজিস্টার বিল্ডিং এ কাজ করেন। আর কেউ নেই? ভাই বোন? আমার এক মেয়ে আছে, বিয়ে হয়ে গেছে বাবা। মহিলাকে আরো ভয়ার্ত দেখালো। আপনার ছেলে করে কি? মহিলা ফেল ফেল করে চেয়ে ঢোক গিলে বললেন, আমি জানি না। ছেলে কি করে আপনি জানেন না? হায়দার ভাই একটু চটে গেলেন। আবারও ঢোক গিলেন মহিলা। পলিটিক্স করে, কিন্তু কাম কাজ কি করে তা জানে না বাবা। দাঁতে দাঁত পিষে আবারও আমার দিকে তাকালেন তিনি। পলিটিক্স করলে তো আর কিছু করার লাগে না, দারুণ একখান পেশা। মহিলা ফেল ফেল করে চেয়ে রইলেন আমাদের দিকে। ওর কোনো বন্ধু বান্ধব আছে? মানে জিজ্ঞাসা করলে জানা যাবে ও কোথায় থাকে। ইমতিয়াজের মা মাথা দোলালেন। আমি তো এমন কাউরে চিনি না। একটু চুপ থেকে গম্ভীরভাবে বললেন,
মিলি যে খুন হয়েছে এটা আপনারা জানেন? জানুম না কেন, ওরা তো আমাকে আত্মীয় হয়। মহিলা ঢোক গিলে জানতে চাইলেন, ইমতিয়াজ কি করছে বাবা? হায়দার ভাই বাঁকা হাসি দিলেন, কিছু করে নাই, পাসপোর্ট করতে দিয়েছে। পাসপোর্ট করতে দিলে পুলিশ বাসায় এসে খোঁজ খবর নিয়ে দেখে ঠিকানা সহ সব ঠিকঠাক আছে কিনা, বুঝলেন? মনে হলো মহিলা খুব অবাকই হলেন কথাটা শুনে। ও, পাসপোর্ট করতে দিয়েছে? হুম। বিদেশ যাইব নেই? তাই তো মনে হচ্ছে। হায়দার ভাই আমার দিকে ফিরলেন, চলো, এখানে কাজ শেষ। ইমতিয়াজের বাড়ি থেকে বের হয়ে হায়দার ভাই যেন আরও বেশি নিশ্চিত হয়ে গেলেন মিলির খুনটা সেই করেছে। গাড়িতে করে থানায় ফিরে আসার সময় আমার পিঠে চাপড়ে দিয়েছিলেন, মানে সত্যি সত্যি পিঠে চাপড় মেরে যেভাবে বাহবা দেয়া হয় সেরকম কিছু। তুমি দারুণ কাজ করছো, অসাধারণ। হায়দার ভাইয়ের মুখ থেকে কথাটা শুনে গর্বে বুক ফুলে যাওয়ার কথা, কিন্তু আমি লজ্জায় কুঁকড়ে গেলাম। এর জন্য তুমি আমার কাছ থেকে আপাতত একটা সিগারেট পেতেই পারো, পরে তোমাকে বড় কিছু দেব। কথাটা শেষ করে একটা সিগারেট বাড়িয়ে দিলেন তিনি। এটা তোমার, এটা তোমার প্রাইজ। আমি সিগারেট হাতে নিয়ে রীতিমতো আবেগতাড়িত হয়ে পড়লাম। হোক না সামান্য একটা সিগারেট। হায়দার ভাইয়ের কাছ থেকে একটা শব্দবাক্য উপহার পেলেও আমি খুশিতে সারা রাত ঘুমাতাম না। আমি খুব খুশি হয়েছি, লজ্জায় আরও কুঁকড়ে গেলাম। সেটা কাটিয়ে ওঠার জন্য বললাম, ইমতিয়াজি যে করেছে তা কিন্তু নিশ্চিত না ভাই। আলবাতও করেছে, আমি 100% শিওর। ফ্যামিলি থেকে ডিটাচ লোকজনই এরকম জঘন্য খুন ধর্ষণ করে, এগুলো স্বাভাবিক মানুষের কাজ না। বেশ জোর দিয়ে বললেন। বুড়ো মা বাবা রেখে বাড়ির বাইরে থাকে, কাজকর্ম কিছু করে না, বিয়ে শাদীও করেনি, একদম খাপে খাপে মিলে যাচ্ছে, বুঝলে? দেখা যাক, ইমতিয়াজকে ধরতে পারলেই সব জানা যাবে। ওকে আমি ধরবই, যেখানেই থাকুক আমি ওকে ধরবই। আমার হাত থেকে ও পালাতে পারবে না। পরদিন সকালে আবারও ইমতিয়াজের বাসায় গেলাম আমরা। আমাদের দেখে ইমতিয়াজের মা বেশ ভড়কে গেলেন, জানালেন তার ছেলে বাসায় নেই, গতকাল রাতেও বাসায় ফেরেনি। হায়দার ভাই এবার আর নিছক কথা বলে চলে এলেন না। ইমতিয়াজের ঘরটা তল্লাশি করলেন তিনি, কিছুই পাওয়া গেল না। 10 বাই 10 ফুটের ছোট্ট একটা ঘর, সস্তা আম কাঠের খাট, জামাকাপড় রাখার একটি আলনা, একটা চেয়ার আর টেবিল। ঘরের দেয়াল ভর্তি বাংলা সিনেমার নায়ক নায়িকাদের রঙিন ছবি লাগানো। দেখেই বুঝতে পারলাম সিনে পত্রিকার চিত্রালি আর রূপবাণীর পৃষ্ঠাগুলো কেটে কেটে লাগানো হয়েছে। হায়দার ভাই অবশ্য দেয়ালের দিকে নজর না দিয়ে প্রায় ফাঁকা আলনার দিকেই চেয়ে রইলেন। ও বাড়িতে কাল এসেছিল, আস্তে করে বললেন তিনি। কথাটা শুনে অবাক হলাম। তাই নাকি? মাথা নেড়ে সায় দিলেন, ওর মা মিথ্যে বলছে। হায়দার ভাই কেন এমন সিদ্ধান্তে এলেন সেটা বুঝতে পারলাম আলনায় কোনো জামাকাপড় নেই দেখে। ঘর থেকে বের হয়ে ইমতিয়াজের মাকে ধমক দিয়ে জানতে চাইলেন এস এম হায়দার, মিথ্যে বললেন কেন? আপনার ছেলে তো কাল বাড়িতে এসেছিল। মহিলা আমতা আমতা করে ঢোক গিললেন। বয়স্ক মহিলা বলে খুব বেশি ধমকাধমকি না করে আমাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলেন তিনি। এখন আমরা কি করব তাহলে? ওকে কোথায় খুঁজব? বাড়ির বাইরে এসে জানতে চাইলাম আমি। সিগারেট ধরিয়ে আমাকেও ইশারা করলেন ধরাবার জন্য। তারপর প্রথমে টান দিয়ে উদাস হয়ে কিছুক্ষণ ভেবে গেলেন, তুমি ওই মেয়েটার সাথে দেখা করবে যার থেকে ইমতিয়াজের পরিচয় জেনেছ, ভিকটিমের বান্ধবী। আমি সিগারেট খুব আস্তে করে টান দিয়ে মনোযোগী শ্রোতার মতো চেয়ে রইলাম, যেন ফলাফল ভালো করবার পর আরো বেশি মনোনিবেশ করা কোনো ছাত্র। ঠিক আছে, ওই মেয়েকে বলবে সে যার কাছ থেকে ইমতিয়াজের বাড়ির ঠিকানাটা জোগাড় করেছে তার নাম ঠিকানা দিতে, তার সাথে আমাদের কথা বলতে হবে। ঠিক আছে, আমি কালই ফোন করব। না না, ফোন টোন করার দরকার নাই, সরাসরি দেখা করবা। হায়দার ভাই দিক নির্দেশনা দেবার ভঙ্গিতে বললেন। ফোনে এড়িয়ে যাওয়া না করা অনেক সহজ হয়, বুঝলে? সামনাসামনি অতটা সহজ হয় না। মেয়েটা হয়তো উটকো ঝামেলা মনে করে আর বেশি হেল্প নাও করতে পারে। ভালো হয় দেখা করে বললে, তখন চক্ষু লজ্জার খাতিরে না করতে পারবে না। আমি মাথা নেড়ে সাই দিলাম, যদিও আমার নিশ্চিত বিশ্বাস ছিল রামজিয়া সাহায্য করবে। মিলি ছিল তার সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী। ওই দিন বিকেলে দ্বিতীয়বারের মতো আবারও গেলাম রামজিয়াদের বাসায়। ফোন করে যায়নি বলে সে আমাকে দেখে অবাকই হলো।
বাড়ির সামনে এক চিলতে বাগানে কি যেন করছিল, হাতে কাঁচামাটি লেগে আছে। পরনে গতকালের মতোই বেল বটম প্যান্ট, তবে আজকে পরেছে শার্ট। হালকা গোলাপি শার্টটা রোদের লাল হওয়া ত্বকের সাথে মিলেমিশে যাচ্ছে যেন। এনিথিং রং? আমাকে দেখেই বলল সে। না, তা নয়, একটা দরকার এসেছিলাম। ফোন করে আসতে পারতেন। এরকম সময় আমি সাধারণত বাড়িতে থাকি না। আজ বাগানে কিছু নতুন গাছ লাগাচ্ছিলাম বলে বাইরে যাইনি। আসলে থানার সবগুলো ফোন সকাল থেকে নষ্ট, ফোনের লাইন ঠিক করা হচ্ছে। একটা মিথ্যে বানিয়ে দ্রুত বলে দিলাম তাকে। সময়টা অ্যানালগ টেলিফোনের, ঘন ঘন লাইন খারাপ হওয়াটা একেবারেই সাধারণ ঘটনা ছিল। ও বলেই দুহাতের আলগা মাটি ছেড়ে ফেলল। ড্রয়িং রুমে বসুন, আমি হাত ধুয়ে আসছি। দরকার নেই, খুব বেশি সময় লাগবে না, আমি এক্ষুনি চলে যাব। তাই মুখের সামনে থেকে অবাধ্য চুলগুলো ডান হাতের তালুর উল্টো পিঠ দিয়ে সরিয়ে দিল সে। আশ্বস্ত করার হাসি দিলাম। আসলে একটা ছোট্ট ইনফরমেশনের জন্য এসেছি। বলুন। আমার দিকে আগ্রহী হয়ে তাকালো সে। সঙ্গে সঙ্গে টের পেলাম তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে হিমশিম খাচ্ছি। ছোট্ট বাগানের দিকে তাকালাম। খুব সুন্দর। কি? বুঝতে না পেরে বলল সে। আমি আরো বেশি নার্ভাস হয়ে পড়লাম। আপনার বাগানটা খুব সুন্দর। নতুন কিছু গাছ নার্সারি থেকে নিয়ে এসেছি। একেবারেই সৌজন্যমূলক হাসি দিল। মাপা, নিঃশব্দ আর ক্ষণস্থায়ী। হ্যাঁ, কি যেন জানতে চেয়েছিলেন? আমি বাগান থেকে চোখ সরিয়ে আবার তাকালাম ওর দিকে। ওই যে ইমতিয়াজের ঠিকানা যিনি আপনাকে দিয়েছিলেন, উনার ঠিকানাটা দরকার। ফোন নম্বর হলেও চলবে। তার দুই ভুরু কিছুটা কাছাকাছি চলে এলো, হালকা ভাঁজ পড়ল কপালে। পারভেজের সাথে কথা বলতে চান? কিন্তু কেন? ইমতিয়াজকে খুঁজে পাচ্ছি না। আমরা ওর বাসায় গিয়েছিলাম, পাইনি। পারভেজ সাহেবের সাথে দেখা করে ইমতিয়াজের ব্যাপারে কিছু জেনে নিতে চাইছি। বাসায় নেই মানে? বিস্মিত হয়ে জানতে চাইল সে। ও কি বুঝে গেছে ওকে সাসপেক্ট করা হচ্ছে? আমরা দুদিন ওর বাড়িতে গিয়েছিলাম। প্রথম দিন যাওয়ার পরই সে বাড়ি ছেড়েছে মনে হয়। ও ঠিক আছে, ভেতরে চলুন। আমি পারভেজকে ফোন করে জিজ্ঞেস করে নিই। ওর অনুমতি ছাড়া ফোন নাম্বার পুলিশকে দেয়া ঠিক হবে না। আমি কিছু বললাম না। দ্বিতীয়বারের মতো রামজিয়াদের ড্রয়িং রুমে ঢুকে ঠিক গতকাল যে সোফায় বসেছিলাম সেটাতেই বসলাম। ও চলে গেল ভেতরে। খামোখা বসে না থেকে সামনের টেবিল থেকে ওই দিনের ইত্তেফাক পত্রিকাটি তুলে নিলাম। যদিও এটা থানায় বসেই পড়ে এসেছি একটু আগে। প্রায় 5-7 মিনিট পর রামজিয়া ফিরে এলো হাত মুখ ধুয়ে। আমি দেখতে পেলাম পরনের শার্ট প্যান্ট পাল্টে ফেলেছে। মুখটা ভেজা, বিশেষ করে ভুরু দুটো তাকে শিশিরে ভেজা গোলাপ ফুলের মতোই দেখাচ্ছে। পারভেজকে ফোন দিয়েছিলাম, ও বলল ওর সাথে ফোনে যোগাযোগ করতে পারেন, ওর নাম্বারটা লিখে রাখুন। আমি পকেট থেকে কলম বের করে ছোট্ট নোটবুকে টুকে নিলাম। আমার মনে হয় ইমতিয়াজের ব্যাপারে ও খুব বেশি জানে না। মাথা নেড়ে সাই দিলাম। ওর মাও তেমন কিছু বলতে পারল না। ওর ব্যাপারে আপনারা কতটুকু নিশ্চিত? মানে ক্রাইমটা কি ওই করেছে? আমার সিনিয়র এস এম হায়দার মনে করছেন ইমতিয়াজই কাজটা করেছে, কিন্তু ওকে ধরা না গেলে, ইন্টারোগেট করতে না পারলে নিশ্চিত হওয়া যাবে না। মাথা নেড়ে সাই দিল সে। আমারও মন বলছে এটা ইমতিয়াজেরই কাজ, বাট উই নিড প্রুফ, তাই না? আমি সাই দিলাম। আমাদের প্রমাণের দরকার কথাটা শুনে অন্যরকম ভালো লাগার অনুভূতিতে আচ্ছন্ন হলাম ক্ষণিকের জন্য। মনে হলো আমরা দুজন যেন একই টিমে কাজ করছি। ঠিক আছে, উঠে দাঁড়ালাম। আপনাকে আবারও অনেক অনেক থ্যাঙ্কস। বসুন, চা খেয়ে যান। না না, আজ সময় নেই, অনেক কাজ। কথাটা বললাম নিতান্তই সৌজন্যতাবশত। আসলে আমার ইচ্ছে করছিল আরেক কাপ চা খেতে, আরেকটু বসতে। ও আচ্ছা, ঠিক আছে। আমি মুচকি হেসে দরজার দিকে পা বাড়াবো, অমনি পিছন থেকে বলে উঠল, আমাকে ডেভেলপমেন্টে জানাবেন কিন্তু। আমি পিছনে ফিরে মাথা নেড়ে সাই দিলাম, শিওর। থানায় বসে কোনো পুলিশ বই পড়ছে, এটা বোধহয় এদেশের সবচেয়ে বিরলতম একটি ঘটনা। বর্তমানের খবর আমি জানি না, তবে ওই সময় এটা যে বিরল থেকেও বিরলতর সেটা ভালো করে টের পেতাম। অবসরে আমার একমাত্র সঙ্গী ছিল বই। আর কোনো বই একটানা না পড়ে শেষ করতাম না। যে বই একটানা পড়তে পারতাম না
সে বই কখনো শেষ করা হয়ে উঠত না। রাতে হয়তো নিজের ঘরে ফিরে গিয়ে একটা বই নিয়ে বসলাম, সেটা সারা রাত পড়ার পরও শেষ করতে না পারলে অবধারিতভাবেই পরদিন সকালে শেষ করে ফেলতাম। কিন্তু পুলিশের চাকরি করতাম, সকাল সকাল থানায় না গিয়ে উপায় ছিল না, তাই সঙ্গে করে অসমাপ্ত বইটি নিয়ে চলে যেতাম থানায়। সকালের দিকে একটু আধটু সময় পাওয়া গেলে নিজের টেবিলে বসেই পড়তে শুরু করে দিতাম। এ নিয়ে কলিগদের টিটকারি শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম ততদিনে। তাদের টিপ্পনি গায়ে না মেখে দিব্যি নিজের চেয়ারে বসেই বই পড়তে থাকতাম আমি। একমাত্র হায়দার ভাই ছাড়া থানার সবাই আমার এই বই পড়া নিয়ে হাসাহাসি করত, টিপ্পনি কাটত। কেউ কেউ এমনও বলতো আমি ভাব দেখানোর জন্যই এসব করি। যাই হোক, এরকম একটা বই রাতে শেষ করতে না পারে সকালে থানায় নিয়ে এসে পড়ার চেষ্টা করছিলাম একদিন। কিন্তু বইটার বিশাল কলেবর আর থানার ব্যস্ততার কারণে সকালের দিকেও শেষ করতে পারলাম না। বিকেলের পর একটু ফুরসত পেয়েই বইটা আবার খুলে বসলাম নিজের চেয়ারে। মাত্র শেষ হবে, তার আগেই টের পেলাম কেউ আমার টেবিলের সামনে এসে দাঁড়িয়েছে। বই থেকে চোখ সরাতেই দেখি মিনহাজ। ভদ্রতার খাতিরে আমার পড়ায় বিঘ্ন সৃষ্টি না করে চুপচাপ দাঁড়িয়ে আছে। তাকে এ সময় থানায় দেখে আমি মোটেও অবাক হইনি। স্ত্রী হারানোর শোক কিছুটা কাটিয়ে ওঠার পর থেকেই সপ্তাহে 2-1 দিন ব্যাংক থেকে বাসায় ফেরার পথে মিনহাজ থানায় চলে আসতো কেসের হাল হাকিকত জানার জন্য। তাকে সন্তুষ্ট করার মতো কোনো খবর তখনও আমাদের কাছে ছিল না। পারভেজ নামের লোকটার সাথে ফোনে কথা বলে ইমতিয়াজ সম্পর্কে খুব বেশি তথ্য জানতে পারেনি। ইমতিয়াজের বন্ধু বান্ধব কারা সে সম্পর্কে তেমন কিছু জানে না ভদ্রলোক। সরকার দলের সদ্য গঠিত যুব সংগঠনের একজন সদস্য সে, এর বেশি কোনো তথ্য জানা যায়নি। আমি মিনহাজকে 1 কাপ চা দিয়ে আপ্যায়ন করে একটা আশার বাণী শুনিয়ে দিলাম, তদন্ত ভালো মতোই এগোচ্ছে, খুব জলদি আসামি ধরে ফেলব। আর কতদিন লাগবে ভাই? চায়ের কাপে চুমুক দিয়ে জিজ্ঞেস করল মিনহাজ। আমি কিছু বলতে যাব তার আগে সে বলে উঠল, দয়া করে আমাকে সান্ত্বনার বাণী দেবেন না, সত্যি করে বলুন কেসের আসল অবস্থা কি? বুঝতে পারলাম আমার সান্ত্বনার বাণীতে কাজ হয়নি। মিনহাজ ভেতরে ভেতরে অধৈর্য হতে শুরু করেছে, এজন্য তাকে অবশ্য দোষও দেওয়া যায় না। মিলির হত্যার একমাত্র সন্দেহভাজন ইমতিয়াজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঢাকা শহর তখন আজকের মতো বড় না হলেও মানুষজন অনেক কম থাকা সত্ত্বেও কাজটা আমাদের জন্য খুব কঠিন ছিল। সদ্য স্বাধীন দেশ, পুলিশের লোকবল খুবই কম, তার চেয়েও কম লজিস্টিক সাপোর্ট। মান্ধাতার আমলের 303 রাইফেল আর ওয়েমলি স্কট পিস্তলই ভরসা। ফিঙ্গারপ্রিন্ট নেবার কোনো ব্যবস্থা ছিল না। আজকের দিনের মতো রক্ত কিংবা সালিভা থেকে ডিএনএ টেস্ট করে অপরাধী শনাক্তকরণের কথা কল্পনাও করতে পারতাম না। হাতে গোনা কিছু মানুষের কাছে অ্যানালগ ল্যান্ডফোন ছিল, তাও প্রায় সময় বিকল হয়ে থাকত। আর অপরাধীদের তালিকা বলতে পুলিশের কাছে যা ছিল সেটা হাস্যকরভাবেই অপ্রতুল। একমাত্র ভরসা ইনফর্মার আর তদন্তকারীর নিজস্ব মেধা ও অভিজ্ঞতা। ইমতিয়াজের বাড়িতে গিয়ে ওকে পাইনি, কোথাও গা ঢাকা দিয়ে আছে। আমরা চেষ্টা করছি, আপনি চিন্তা করবেন না। চিন্তা করব না? অবাক হয়ে বলল মিনহাজ। আশ্চর্য, ও যদি ঢাকার বাইরে চলে যায় তখন? যেখানে যাক, ওকে আমরা ধরবই। ঢাকার বাইরে আর কতদিন থাকবে? তাহলে কি ওই বদমাসটা কবে প্রকাশ্যে ঘুরে বেড়াতে শুরু করবে সেই অপেক্ষায় বসে থাকবেন আপনারা? মিনহাজের হতাশা বুঝতে একটুও কষ্ট হবার কথা নয়। বসে থাকার তো প্রশ্ন ওঠে না, আমি আশ্বস্ত করার জন্য বললাম। সত্যি বলতে আমরা তখন বসেই ছিলাম, অপেক্ষায় ছিলাম কবে ইমতিয়াজের টিকিটে দেখা যায়। ও যদি ঢাকার বাইরে চলে গিয়ে থাকে, ঢাকায় আর না আসে, তখন কি করবেন? আমার কথার মাঝখানে বাধা দিয়ে বলল মিনহাজ। হেসে ফেললাম আমি। কি যে বলেন, পালিয়ে কতদিন থাকবে? ধরুন ও আর ঢাকায় এলোই না, নাসর বান্দার মতো বলল মিনহাজ। আশ্চর্য, আসবে না কেন? আমিও পাল্টা বললাম তাকে। ধরেন ও বছরখানেক ঢাকার বাইরে থাকলো, তখন কি করবেন? কেসটা কি এভাবেই পড়ে থাকবে? আমি কি বলবো বুঝতে পারছিলাম না। বানিয়ে বানিয়ে সান্ত্বনা দেয়ায় খুবই অপটু ছিলাম, আর মিথ্যা প্রবোধ দিতেও কেমন জঘন্য লাগতো নিজের কাছে। তাই কয়েক মুহূর্ত চুপ থেকে যখন ভাবছিলাম কি বলবো, তখনই আমাকে রক্ষা করলেন এস.এম. হায়দার। আরে মিনহাজ সাহেব যে! প্রসন্নভাবে হেসে মিলির বিক্ষুব্ধ স্বামীর পিঠে হাত রেখে বললেন তিনি। কখন এসেছেন? এই তো একটু আগে, মিনহাজ আমতা আমতা করে বলল। শুনুন, মার্ডার কেস তদন্ত করা খুবই ধৈর্যের কাজ।
অধৈর্য হলে চলে না, বললেন হায়দার ভাই। খুনি যতই চেষ্টা করুক না কেন, আমরা ওকে ধরবই। আপনি এ ব্যাপারে নিশ্চিন্তে থাকতে পারেন। ও যদি ঢাকার বাইরে গিয়েও থাকে, সেখানেও আমরা রেইড দেব। পালিয়ে গিয়ে বাঁচতে পারবে না, এটা মনে রাখবেন। মিনহাজ আর কিছু বলল না। হায়দার ভাইয়ের সামনে একটু অস্বস্তি বোধ করছে সে। মিনহাজ চলে যাবার পর হায়দার ভাই তিক্ত মুখে আমার সামনে একটা চেয়ার টেনে বসে পড়লেন। এই ইমতিয়াজ খুবই ধুরন্ধর। সে ভাবছে এভাবে গা ঢাকা দিয়ে থাকলে বেঁচে যাবে। একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বললেন, কিন্তু আমি ওকে ধরবই, তুমি দেখে নিও। হায়দার ভাই এটা মুখে না বললেও আমি মনে প্রাণে বিশ্বাস করতাম তিনি এটা করবেনই। 2-1 দিন পর পর নিশ্চয়ই বাড়িতে আসতো, বললেন হায়দার ভাই। আমরা ওর বাড়িতে যাবার পরপরই এসেছিল। তখন শুনেছে পুলিশ ওকে খুঁজছে। আফটার অল চোরের মন হলো খিরারি ক্ষেত, বুঝলে? বুঝে গেছে হারামদাদা, তারপরই গা ঢাকা দিয়েছে। হায়দার ভাইয়ের আরেক প্রবচন খিরারি ক্ষেত। চোরের মন পুলিশ পুলিশ না বলে তিনি সবসময় এটা বলেন, ঠিক যেমন বলেন ঠেলার নাম কাশেম বাবা। আচ্ছা, খিরারি ক্ষেত ব্যাপারটা না হয় বুঝলাম, কিন্তু কাশেম বাবাটাকে? আমার মুখের দিকে তাকিয়ে রইলেন তিনি। তোমার কি ধারণা কাশেম নামে সত্যি কেউ আছে? আমার মনে হয় কাশেম নামের একজন ছিল। লোকটা সবাইকে খুব ফাপড় দিয়ে বেড়াতো, খুব জাহাবাজ টাইপের। হ্যাঁ, ঠিকই ধরেছ, হাসতে হাসতে বললেন হায়দার ভাই। একদিন কাশেমের সাথে তোমার পরিচয় করিয়ে দেব। কাশেম এখনো বেঁচে আছে? বিস্মিত না হয়ে পারলাম না। আলবৎ বেঁচে আছে। সম্বিত ফিরে পেয়ে দেখি আমি ঘরে একা। রামজিয়া নেই। ও কখন ঘর থেকে বের হয়ে গেল টেরই পাইনি। কয়েক মিনিট পর ফিরে এলো। তুমি কখন ঘর থেকে চলে গেলে? কপালে ভুরু তুলে হেসে ফেলল রামজিয়া। মানে? তুমি যে ঘর থেকে চলে গেছো আমি টেরই পাইনি, অকপটে বলে ফেললাম। মাই গড, বলো কি? বিস্মিত হলে সে। একটু আগে না আমি তোমাকে বললাম একটা ফোন এসেছে, আসছি। তাই? সত্যি বলতে কি এটা আমার একদমই মনে পড়ছে না। আমি পুরনো স্মৃতিতে বিভোর ছিলাম। তুমি দেখছি বেশ ভুলোমনা হয়ে গেছো, আমার সামনে বসতে বসতে বলল। আমি আলতো করে দীর্ঘশ্বাস ফেলে ঘরের চারপাশে তাকালাম। বাড়িটা এত শুনশান যে ভুতুরে বলে মনে হচ্ছে। কে কে থাকে এখানে? প্রসঙ্গ পাল্টে জানতে চাইলাম। কেউ না, ছোট্ট করেই বলল। কাজের লোকজন? মাথা নেড়ে সায় দিল। দারোয়ান, বুয়া আর কাজের এক ছেলে। ভয় লাগে না? মুখ টিপে হাসল রামজিয়া। স্টেটসে আমি বলতে গেলে একাই থাকতাম। লাস্ট 4 or 5 years অলমোস্ট একাই ছিলাম। কেন, তোমার মেয়ে? ও তো অন্টারিও ইউনিভার্সিটিতে পড়তো তখন। ও, তুমি কি আমার এই একা থাকা নিয়ে চিন্তিত? না মানে। এবার মুখ টিপে হেসে ফেলল। ডোন্ট ওয়ারি, আমি একদম ঠিক আছি। আমি কিছু বললাম না। একটু লজ্জা গ্রাস করলো আমাকে। 4 মাস ধরে তো এভাবে আছি, তাই না? আসলে দেশের অবস্থা ভালো না, খুন খারাপি চুরি ডাকাতি প্রচুর হচ্ছে। কখন দেশের অবস্থা ভালো ছিল বলতে পারো? হুট করে সিরিয়াস হয়ে উঠল রামজিয়া। এই প্রশ্নের উত্তর খুব সহজ। এদেশের সবার কাছেই উত্তরটা জানা। মলিন হাসি দিলাম আমি। সব দেশে ক্রাইম হয়, কিন্তু সভ্য দেশের কোনো সরকার, রাষ্ট্র ক্রাইমকে প্রশ্রয় দেয় না। কালচার অফ ইম্পিউনিটি যেন এদেশকে জেঁকে বসেছে। আমি কোনো কথা না বলে দীর্ঘশ্বাস ফেললাম। এটাই আমার জবাব, এটাই আমার আক্ষেপ। আমরা ক্রিমিনালদের ছাড় দিই, আমাদের গভর্নমেন্ট দেয়, রাষ্ট্র নিজেই দেয়। উই আর এ হেলুফা কান্ট্রি। এখন তোমাকেও দিতে হবে। হেসে হেসেই বলে ফেললাম কথাটা। আফটার অল তুমি একজন লয়ার। একজন লয়ার কখনো ক্রিমিনালদের প্রশ্রয় দেয় না, এটা একটা পপুলার মিসকনসেপশন। কিন্তু তোমরা তো ক্রিমিনালদের হয়ে ফাইট করো, করো না? আমরা আমাদের ক্লায়েন্টদের হয়ে ফাইট করি, সেটাই আমাদের পেশা। ক্লায়েন্ট ক্রিমিনাল কিনা সেটা যদি আমরা বিচার করি তাহলে আমরাই জাজ হয়ে যাব। বাট জাজ করা তো আমাদের কাজ নয়। ওটা করেন রেসপেক্টেড জজ সাহেবেরা। ওনারাই দেখেন কে দোষী আর কে নির্দোষ। মোহনীয় রামজিয়া আমার চোখের সামনে মুহূর্তে একজন আইনজীবী হয়ে উঠল। মোহনীয় এক আইনজীবী। সমস্যাটা কোথায় জানো? কোথায়?
মিডিয়া কিংবা পাবলিক পারসেপশন বিচারের আগেই একজনকে ক্রিমিনাল হিসেবে এস্টাবলিশ করে দেয়। কেউ ভাবতে চায় না, মানতে চায় না তাদের চোখে যে ক্রিমিনাল সে আদতে ক্রিমিনাল নাও হতে পারে। হয়তো অন্য কেউ কাজটা করেছে, হয়তো অন্য কোনো ঘটনা আছে, এমনও হতে পারে আসামি নিজেই ভিকটিম। আমি স্থির চোখে চেয়ে রইলাম তার দিকে, কিন্তু এটা বেশিরভাগ সাধারণ মানুষই বুঝতে চায় না। সন্দেহভাজনের পক্ষে কোনো আইনজীবী দাঁড়ালেই তারা মনে করে উকিল টাকা খেয়ে অপরাধীর পক্ষ নিচ্ছে। এই সমস্যাটা মনে হয় পৃথিবীর সবখানেই আছে। আমার কথায় সায় দিয়ে বলল সে, তা আছে, তবে আমাদের এদেশে এটা অনেক বেশি পপুলার। মানুষজন দেখে অপরাধীর ঠিকমতো বিচার হয় না, তাই তারা ধরেই নেয় সবাই টাকা খেয়ে অপরাধীর পক্ষে কাজ করে। এখানকার পাবলিক পারসেপশনটা এমনই। এবার আমি মাথা নেড়ে সায় দিলাম। কিন্তু তারা বুঝতে চায় না সন্দেহভাজনের পক্ষে কেউ না দাঁড়ালে পুরোপুরি নিশ্চিত হওয়ার উপায় কি। পাবলিক পারসেপশনই যদি চূড়ান্ত কথা হয় তাহলে তো জজ সাহেবের দরকার পড়ে না। তার এসব কথার সাথে দ্বিমত পোষণ করার কোনো কারণই নেই। ঠিক, প্রমাণ হওয়ার আগ পর্যন্ত কেউই অপরাধী নয়, শুধুই সন্দেহভাজন। মাথা নেড়ে সায় দিল সে। বাই দ্য ওয়ে, একটা পর্যায়ে তো তোমরা মিনহাজকেও সন্দেহ করছিলে, তাই না? আমি রামজিয়ার দিকে চেয়ে রইলাম কিছুক্ষণ। ব্যাপারটা আমার জন্য বেশ পীড়াদায়ক ছিল। এটা কি মিনহাজ বুঝতে পেরেছিল? কাঁধ তুললাম আমি। কে জানে, হয়তো বুঝতে পেরেছিল, হয়তো পারেনি। শুনছিলেন মোহাম্মদ নাজিম উদ্দিন রচিত মার্ডার মিস্ট্রি, কেউ কেউ কথা রাখে। আজকে বইটির দ্বিতীয় পর্ব শেষ হল। আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।